দর্শক আমন্ত্রণ, এটি নিউজের নিয়মিত আয়োজন ইয়াং নাইট অনুষ্ঠানে। আপনারা জানেন যে প্রতিদিন আমরা একজন তরুণদের চোখে আসলে বাংলাদেশকে দেখার চেষ্টা করি এবং এটি নিউজের এই অনুষ্ঠানটি তরুণদের জন্য তারুণ্যের একটি প্ল্যাটফর্ম। এবং আপনারা নিশ্চয়ই জানেন আজ ঐতিহাসিক 10ই জানুয়ারি এবং 1972 সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বাংলাদেশে ফিরে এসেছিলেন এবং যেন স্বাধীন বাংলাদেশ একটি পূর্ণতা পেয়েছিল। এবং আজকের এই দিনে আসলে তরুণরা এই দিনটিকে কিভাবে দেখছেন এবং তরুণরা তার আদর্শকে কতটা ধারণ করছেন এ নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজানুল হক শোভন। আপনাকে আমন্ত্রণ আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। এবং দর্শক আপনারাও চাইলে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে সরাসরি যুক্ত হতে পারেন, স্ক্রিনে দেখানো যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে ফোন করে। এবং আপনারা চাইলে আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ মতামত আপনারা দিতে পারেন স্ক্রিনে দেখানো যে ফেসবুক আইডিটি রয়েছে সেই আইডিটিতে। শোভন, আপনার কাছে প্রথমেই জানতে চাইব, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং তারপর তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। আপনার চোখে, অর্থাৎ তরুণদের চোখে এই স্বদেশ প্রত্যাবর্তন দিবসটা আপনার চোখে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আজকে 10ই জানুয়ারি 2019 সাল। তো আজ থেকে 47 বছর আগে বঙ্গবন্ধুর এই দিনে বাংলাদেশে ফিরে আসেন। তো আমরা বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু কিন্তু সবসময় শোষিতের পক্ষে ছিলেন। বঙ্গবন্ধু একটি কথা বলতেন যে পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত, একদল শাসক এবং একদম শাসিত। আমি শাসিতের পক্ষে। তো তার ছোটবেলা থেকেই কিন্তু এই মানে অসহায় মানুষের জন্য সবসময় কাজ করেছিলেন। তিনি যখন বেকার হোস্টেলে ছিলেন ইসলামিয়া কলেজে, তখন থেকেই কিন্তু তিনি মানুষের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন যারা বঞ্চিত ছিল। তারপরে দেশ ভাগের পরে যখন পূর্ব বাংলার মানুষেরা অধিকার আদায় করতে পারছিল না, তখন থেকেই তিনি সবসময় আন্দোলন করেছেন। তারপরে ভাষা আন্দোলনের জন্য, তারপরে 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা, 69 গণঅভ্যুত্থান, সবগুলোতেই তিনি আছেন। তো এভাবে পর্যায়ক্রমে আসলে বাংলাদেশের মানুষের অধিকারের জন্য তিনি একটি দেশ গঠন করতে চেয়েছিলেন। যে সাহসটা আসলে অনেক বড় বড় নেতা ছিলেন ওই সময়, কিন্তু তারা কিন্তু কেউ এই সাহসটা করেনি। এই সাহসটা কিন্তু করেছিলেন বঙ্গবন্ধু। তো তারই ধারাবাহিকতায় কিন্তু মানুষও কিন্তু তার প্রতি সেই রকম আকৃষ্ট ছিল। এবং এই আকৃষ্টের পিছনে কিন্তু যে জিনিসটা, সেটা হচ্ছে তার সততা, নিষ্ঠা এবং একাগ্রতা এবং মানুষের প্রতি ভালোবাসা, দেশাত্মবোধ, এই জিনিসগুলো। তো তিনি 25শে মার্চ দেশের এই অবস্থাতে 25শে মার্চ তাকে 1971 সালে যখন হানাদার বাহিনীরা ধরে নিয়ে যায়, তিনি কিন্তু তার আগে জানতেন যে তাকে গ্রেপ্তার করা হবে, কিন্তু তিনি কিন্তু পালিয়ে যাননি বা তিনি কিন্তু ভয় পাননি। কারণ তার মধ্যে ওই সততাটা ছিল যে তিনি দেশের জন্য কাজ করছেন। তা তিনি 25শে মার্চ রাতে গ্রেপ্তার হওয়ার পরে দীর্ঘ 9 মাস আমাদের স্বাধীনতা সংগ্রাম হয়েছে। বঙ্গবন্ধু কিন্তু অনুপস্থিত ছিল, কিন্তু তার উপস্থিতির চেয়ে বেশি শক্তিশালী ছিলেন। আপনারা ওই সময় মুক্তিযোদ্ধারা রেডিওতে সবসময় গান শুনতেন বা বঙ্গবন্ধুর বাণীগুলো জাতীয় চার নেতা আমাদেরকে পাঠাতো। তো বঙ্গবন্ধু যখন ফিরে আসলো, আসলে আমাদের স্বাধীনতা 1971 সালে 16 ডিসেম্বর আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু এই স্বাধীনতার পূর্ণতা পেয়েছে আসলে এই 10ই জানুয়ারি। তো বঙ্গবন্ধু যেদিন ফিরে আসলেন, বঙ্গবন্ধু কিন্তু 8 তারিখে কারাগার থেকে মুক্তি পান। জি। তো মুক্তি পাওয়ার পরে উনি কিন্তু সরাসরি বাংলাদেশ আসতে চেয়েছিলেন, কিন্তু তাকে আসতে দেওয়া হয়নি। তারপরে তাকে বলা হয়েছিল তুরস্ক বা ইরান হয়ে বাংলাদেশে আসতে, কিন্তু তিনি সেটা করেননি। কারণ সেই জায়গায় বাংলা ভাষাভাষীর লোক কম ছিল। সেই সময় বাংলাদেশ বাদে বাইরের দেশে বাংলা ভাষাভাষীর লোক ছিল সবচেয়ে বেশি ব্রিটেনে। এই কারণে তিনি কিন্তু ব্রিটেনে গিয়েছিলেন এবং ব্রিটেনে হিথ্রো বিমানবন্দরে তিনি গিয়েছিলেন। এবং সেই সময় যে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন এডওয়ার্ড হিথ, উনি কিন্তু তার সকল প্রথা ভেঙে তার গাড়ির দরজা খুলে কিন্তু তাকে কিন্তু বের করে এনেছিলেন, তো বরণ করে নিয়েছিলেন। তো এই হচ্ছে বঙ্গবন্ধু। বাংলাদেশ 1972 সালের 10ই জানুয়ারি আমরা বঙ্গবন্ধুকে যখন বাংলাদেশ পেয়েছে, তখন সেই বাংলাদেশের স্বাধীনতার পূর্ণতা পেয়েছিলেন। বঙ্গবন্ধু তার সেই 10ই জানুয়ারির আবেগময়ী
বক্তৃতায় তিনি শিশুর মতো কেঁদে বলছেন আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে। তো এটাই আসলে বঙ্গবন্ধু। বাহ, আপনার মুখে শুনতেও আসলে ভালো লাগছিল। আসলে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুই। আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো যে ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা, আপনি নিজেই বলছেন যে বঙ্গবন্ধু সবসময় শোষিতদের পক্ষে ছিল এবং মানুষের জন্য কথা বলে গেছেন। তো এই সময়টাতে তিনি দেশের মানুষের জন্য, দেশের জন্য সংগ্রাম করতে গিয়ে একাধিকবার কারাবরণ করেছেন, নানা ধরনের আঘাত পেয়েছেন। তো বর্তমান যে প্রজন্ম, আপনাদের যে তরুণ প্রজন্ম, তারা আসলে এই বঙ্গবন্ধুকে, এই বঙ্গবন্ধুর আদর্শকে কতটা ধারণ করে? আসলে বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, যার মধ্যে দেশাত্মবোধ আছে, যে দেশকে ভালোবাসে এবং দেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র পরিণত করার জন্য সবসময় চিন্তা করে, সেটাই আসলে বঙ্গবন্ধুর আদর্শ। বঙ্গবন্ধু তার ছোটকাল থেকে তার আন্দোলন সংগ্রামে 4682 দিন কারাবরণ সময় কারাগারে ছিলেন। তো তিনি ছোট থেকেই এই জিনিসগুলো যে দেশের জন্য কিছু করা, সেটা কিন্তু কোনো অ্যাগ্রেসিভ মুভমেন্টে গিয়ে না, মানুষকে বুঝিয়ে আমার এটা প্রয়োজন, এই জায়গা থেকে। তো আমরা বঙ্গবন্ধুর আদর্শ, আমরা তরুণ প্রজন্ম ধারণ করা বলতে যেটা বুঝি, সেটা হচ্ছে দেশাত্মবোধ থাকতে হবে, দেশের অসহায় মানুষ সে মুখে হাসি ফোটাতে হবে। বঙ্গবন্ধু একটি কথা বলেছিলেন যে আমার আমার দেশের মানুষ যদি পেট ভরে খেতে না পায়, তাদের মুখে যদি হাসি ফোটাতে না পারি, তাহলে আমি মরেও শান্তি পাবো না। তো আমরা সেই বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, যে বঙ্গবন্ধু হয়তো বা আমাদের মধ্যে উপস্থিত নাই, কিন্তু তার আত্মা শান্তি পাওয়ার জন্য আমাদের দেশের মানুষের যেন পেট পুরে খেতে পারে, তাদের মুখে যেন হাসি ফোটে, এজন্য আমরা কাজ করব। এটাই বঙ্গবন্ধুর আদর্শ। ধন্যবাদ শোভন। আমাদের সঙ্গে একজন দর্শক আছে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে। জি, আমি ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সুমন ভাইয়ের কাছে একটা প্রশ্ন করতে চাই। সেটা হলো, তরুণ বঙ্গবন্ধু সম্পর্কে আমাদের যুবক সমাজ বা ছাত্র সমাজের আইডিয়াটা অনেকের ক্ষেত্রে অনেক কম। তরুণ বঙ্গবন্ধুকে জেনে, তার তরুণ বয়সের যে কাজগুলো করেছেন সেই কাজগুলো জেনে ভবিষ্যতে বাংলাদেশ ছাত্রলীগ বা অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো আছে সেই আদর্শ মেপে এই বাংলাদেশের নিপীড়িত এবং মানুষের জন্য কি করতে পারবে, এবং তার আদর্শ ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ছাত্রলীগের এরকম আগামী দিনের জন্য কোনো প্রোগ্রাম বা এই ধরনের কোনো উদ্যোগ নিবে কিনা, এটা সংগ্রামী সভাপতি বাংলাদেশ ছাত্রলীগের সুমন ভাইয়ের কাছে আমি করতে চাই। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জি, তো আমি বলতে চাই, বঙ্গবন্ধুর ছোটবেলা থেকে তার কৈশোর মানে যুবক বয়স পর্যন্ত তার মধ্যে যে জিনিসটি ছিল, তিনি কখনো কিন্তু নীতির সাথে আপোষ করেননি। তো আপনারা দেখে থাকবেন এবং যে তিনি বিশ্ববিদ্যালয়ে পড়া হ্যাঁ, অবস্থায়, বিশ্ববিদ্যালয়ে পড়া জি, অবস্থায় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের কর্মচারীদের আন্দোলনের জন্য তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। হয়েছিল। তাকে যখন সেই বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য ফাইন দিতে বলা হলো, কিন্তু সেটাকে তিনি করেননি। তার মানে হচ্ছে তিনি যা আন্দোলনটা করেছিলেন সেটা ন্যায় এবং যুক্তিসঙ্গত ছিল, এবং তিনি জানতেন যে তিনি একেবারে সঠিক জায়গায় আছেন, সঠিক নীতির জায়গায় পক্ষে, আছেন, নৈতিক তো জায়গা হ্যাঁ, থেকে। এই জায়গাটায় এবং তিনি কিন্তু সৎ ছিলেন। তো আমার তরুণ বঙ্গবন্ধু যিনি বললেন, তরুণ বঙ্গবন্ধুর প্রতি, তরুণ আমরা যারা সমাজ আছি, যারা দেশকে ভালোবাসি, তাদের প্রতি আমার একটাই আহ্বান, যে আমাদের হতে হবে সৎ, মেধাবী এবং বিনয়ী। কারণ আমরাই আগামী দিন বাংলাদেশ গড়ব, কতটা কিভাবে আমরা বাংলাদেশটা চাই, কোন বাংলাদেশ আমরা চাই। তো এজন্য আমাদের বিনয়ী হতে হবে, সৎ হতে হবে এবং মেধাবী হতে হবে। এই তিনটার সমন্বয় করে যদি আমরা তরুণ সমাজ আগাতে পারি, তাহলে আমরা সেই বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করতে পারবো। আচ্ছা, শোভন, আপনার কাছে জানতে চাইব যে আসলে বঙ্গবন্ধুর নিজের হাতে গড়া সংগঠন হচ্ছে এই ছাত্রলীগ। তো বঙ্গবন্ধুর আদর্শিক রাজনীতির সঙ্গে এখনকার ছাত্রলীগের আদর্শিক জায়গায় কোনো পরিবর্তন এসেছে কিনা? না, আমাদের ছাত্রলীগের আদর্শের কোনো পরিবর্তন হয় না। আপনার হয়তোবা চলার পথে যুগের তালে তালে সেই জিনিসগুলো একটু বাঁকে, একটু মন নেয়, কিন্তু আদর্শের জায়গাটা কখনো পরিবর্তন হয় না। আমরা যে বঙ্গবন্ধুর ছাত্রলীগ 1971 সালে যুদ্ধ করেছিল, সেই ছাত্রলীগ কিন্তু বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে। এবং আপনি দেখবেন যখন এই 2013-14 সালে যখন বাংলাদেশে পেট্রোল বোমা হামলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু এর জন্য মাঠে থেকে কিন্তু
কাজ করেছে যাতে এরকম ঘটনা না ঘটে, এজন্য কিন্তু সতর্ক অবস্থানে বাংলাদেশ ছাত্রলীগ মাঠে ছিল। এছাড়া আমাদের দেশের ক্রান্তি লগ্নে সবসময় বাংলাদেশ ছাত্রলীগ দেশের জন্য কাজ করেছে। এইবার আমরা যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনে কিন্তু তরুণ সমাজের অনেক সমর্থনটা আমরা পেয়েছি বেশি। তার কারণটা কি? কারণ হচ্ছে দেশ যখন একটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, দেশে যখন একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে যায়, বাংলাদেশ ছাত্রলীগ চায় না সেই অস্থিতিশীল পরিবেশটা সৃষ্টি হোক। তারা সেটা তাদের নিজের জীবন দিয়ে হলেও সেই বাংলাদেশটা যেন স্থিতিশীল পরিবেশ থাকে এবং সুন্দর গতিতে চলতে থাকে, তার জন্য বাংলাদেশ ছাত্রলীগ সবসময় কাজ করে এবং করে যাচ্ছে। আচ্ছা, ছাত্রলীগের একজন তরুণ নেতা হিসেবে আমি যদি বলি, তাহলে আপনি আর আদর্শের জায়গাটা কি এবং আপনার আদর্শটা কি? আসলে আমি ছোট থেকেই বঙ্গবন্ধুকে খুব বেশি মাত্রায় ধারণ করি। আমি যখন আমাদের বাসার সামনে কিন্তু স্কুল মাঠ, তো এই স্কুল মাঠে সবসময় 26শে মার্চ 16 ডিসেম্বরের অনুষ্ঠান হতো এবং এই অনুষ্ঠানগুলোয় আমাদের যে বাসা যেহেতু মফস্বল শহরে, তো আসলে ওই যে সোফা লাগে, বিভিন্ন যে আসবাবপত্রগুলো লাগে, এগুলো কিন্তু ওই সময় আমাদের থানা লেভেলে ছিল না। তো আমাদের যে ড্রয়িং রুমের যে সোফাগুলো ছিল, এগুলোই কিন্তু আসলে ওই যে টিওনোরা, উপজেলা চেয়ারম্যানরা যে বসবে, এভাবেই কিন্তু আসলে আমাদের বাড়ি থেকে আসলে আমাদের ওই মাঠের 16 ডিসেম্বর 26শে মার্চগুলো আসলে পালন করার জন্য হতো। তো আমি যেটা খুব বেশি ধারণ করি সেই বঙ্গবন্ধুকে, আমি যখন ছোট তখন এই একটি গান, যে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এই গানটার মানে আমি আসলে বুঝতাম যে এই ফুলটা মানে হচ্ছে বঙ্গবন্ধু। আচ্ছা, আসলেই কিন্তু বঙ্গবন্ধু এবং বাংলাদেশ যে অভিন্ন, এটা কিন্তু এই গানের মধ্যে আছে। আপনি এই গানটা সম্পূর্ণ শুনলে কিন্তু দেখতে পারবেন। আর বঙ্গবন্ধু যখন 16 ডিসেম্বর বিজয় হয়েছে, কিন্তু সব মানুষের মধ্যে কিন্তু একটা চাপা একটা অনুভূতি ছিল যে বঙ্গবন্ধু আদৌ কি বাংলাদেশে ফিরে আসতে পারবে কিনা। তো এবং তাদের যে খুশির বহিঃপ্রকাশটা কিন্তু আসলে আপনার 16 ডিসেম্বরে হয়নি পুরোপুরি 16 ডিসেম্বর হয়নি। জি, তা আপনার আমাদের বিমানবন্দর থেকে সরোয়ার্দী উদ্যানে আসতে 2.5 ঘন্টা লেগে গিয়েছে, শুধু মানুষের ঢলের কারণে, যে মানুষের যে স্রোত, ভালোবাসা। তো আসলে ওই বঙ্গবন্ধুকে দেখেই কিন্তু আসলে 1971 সালে যুদ্ধ করেছে, তা না হলে কিন্তু এটা অনেক আগেই হতো। কারণ আমাদের বাঙালিরা অনেক আগের থেকেই আমরা বঞ্চিত হয়ে আসছি। সেই ব্রিটিশদের আমলে নীল চাষিদেরকে অত্যাচার করা হতো। তো এইভাবে ধাপে ধাপে আমরা কিন্তু সবসময় নবাব সিরাজউদ্দৌলার আমল থেকে কিন্তু আমরা কিন্তু বঞ্চিত। এবং বঙ্গবন্ধু যে দূরদর্শী ছিলেন তার এটা প্রমাণ কিন্তু কিন্তু তিনি 7 মার্চের ভাষণের মধ্য দিয়ে আসলে প্রমাণ করেছেন, দিয়ে গেছেন। তো এরকম একটি নেতার আসলে জন্ম হয়েছে বলেই কিন্তু আমরা বাংলাদেশটা পেয়েছি। তা না হলে হয়তো আজকেও আমাদের পশ্চিম পাকিস্তানি থাকতে হতো, আমি আপনি হয়তো এভাবে টকশো হয়ে আমরা কথা বলতে পারতাম না, এই স্বাধীনতাটুকু থাকতো না। এই বাংলাদেশ যেটা পেয়েছি সেটা বঙ্গবন্ধুর। আচ্ছা, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই। মন্ত্রিসভা গঠন হয়েছে সম্প্রতি সময় এবং এই বর্তমান যে মন্ত্রিসভা, এই মন্ত্রিসভাকে বলা হচ্ছে তারুণ্য নির্ভর মন্ত্রিসভা। এই মন্ত্রিসভায় তরুণদেরকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, কিভাবে দেখছেন? আসলে আমরা তরুণরা চাই সমাজকে একটি সুন্দরভাবে সৃষ্টি করতে। আমরা সৃষ্টিশীল তরুণরা, আমরা যে কোনো জিনিস সৃষ্টি করতে পছন্দ করি। তো আমাদের মন্ত্রিসভায় যে বর্তমানে তরুণদেরকে রাখা হয়েছেন, আমাদের দেশরত্ন শেখ হাসিনা তার আভাসটা কিন্তু নির্বাচনের আগেই দিয়েছিলেন যে আমরা তরুণদের আকৃষ্ট করার জন্য যা কিছু করা লাগে তাই করব। তো সেই আমাদের তরুণরা যে মনোভাবাপন্ন, আমরা কিন্তু বেশি অহমিকা বা ভাব এই জিনিসটা কিন্তু পছন্দ করি না। আমরা তরুণরা চাই যে কাজ করতে পারবে বেশি, তাকেই আমরা ভালোবাসি, আমরা কাজকে ভালোবাসি। নিঃসন্দেহে। তো এই মন্ত্রিসভার গঠনের পরে পরেই কিন্তু দেখবেন যে কিছু ভালো ভালো তাদের কর্মকাণ্ড ঘটেছেন। যেমন তারা বাসে করে স্মৃতিসৌধে গিয়েছেন, বাসে করে বঙ্গবন্ধুর টঙ্গিপাড়ায় মাজার জিয়ারত করতে গিয়েছেন। তো এতে কিন্তু আমাদের দেশের কিন্তু একটা কালচার কিন্তু চেঞ্জ হচ্ছে, যে আপনারা যদি এতগুলো মন্ত্রী যদি সবাই যদি একটি করে গাড়ি নিয়ে যেতেন তাহলে কত তেল খরচ হতো দেশ, আবার তাদের সিকিউরিটি ব্যবস্থা সব কিছু মিলে, আবার প্রোটোকল সব কিছু, অনেক তেল খরচ হতো, অনেক লোকজন লাগতো। একটি বাসে 3টা বাসে করে সুন্দর চলে যাওয়া
আচ্ছা, তারপরে আবার এটা একটা দৃষ্টিভঙ্গির বিষয়। ভিআইপিরা যখন বিভিন্ন জায়গায় চলাফেরা করে তখন দেখা যায় যে ঘন্টার পর ঘন্টা রাস্তায় মানুষজন আটকে থাকে, একটা হ্যাঁ। ভোগান্তি হয় সাধারণ মানুষের। সেই বিষয়টাও মনে হয় তাদের মাথায় ছিল নিশ্চয়ই। জি। আর বর্তমান মন্ত্রিসভায় যারা আছেন তারা কিন্তু আসলে আগামী দিনের নেতৃত্ব প্রস্তুত করার জন্যই দেশরত্ন শেখ হাসিনা এই কাজটি করেছেন। আর এবং তারা আছেন বলে এই মানে না যে আমরা প্রবীণরা যারা ছিলেন ছিলেন তারা অপারগ বা তারা ব্যর্থ হয়েছে। ব্যর্থ। তা আসলে আমরা চাই পুরাতনকে রেখে আমরা এগিয়ে যেতে, পুরাতনকে সিঁড়ি করে আমরা এগিয়ে যেতে চাই। যতদিন তারা যে আমাদের যেমন তোফায়েল আম্মু সাহেবরা আছেন তারা এখনো জীবিত আছেন, তাদের কাছ থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই। এবং তারা যদি যখন থাকবেন না তখন আমরা কিন্তু শিখবো কার কাছে? তো তারা বেঁচে থাকতেই আসলে আমাদের তাদের কাছ থেকে শিখে নিয়ে, বাবা যেমন বেঁচে থাকতেই সন্তানের কিছু করে দিয়ে যাওয়া উচিত, আমাদের দেশরত্ন শেখ হাসিনা সেইভাবেই করছেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ ইমরান খান। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বলছিলাম। আমি শোভন ভাইয়ের টকশোটা শুনছিলাম আর কি। জি। তা আমি আসলে আজকে এই বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বিএনপির একজন মহাসচিব আর কি, মির্জা ফখরুল সাহেব, তিনি গতকালকে দেখলাম যে বিভিন্ন পত্রিকায় শিরোনাম হয়েছে যে সামনে এরকম একটা দিনে সে বঙ্গবন্ধুকে উপেক্ষা করে সে একটা বিবৃতি দিয়েছে তাদের ঐক্যফ্রন্টের যে একটা প্রেস রিলিজে। এইটা আসলে শোভন ভাই কিভাবে মূল্যায়ন করবে, আমি একটু ভাইয়ের মুখ থেকে শুনতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে। আসলে এই ফলাফলটা এই নির্বাচনে জনগণ দিয়ে দিয়েছে। যারা দেশাত্মবোধের জায়গা থেকে দেশকে চিন্তা করবেন তারা বঙ্গবন্ধুকে অবশ্যই মানবেন, কারণ প্রত্যেকটা দেশের জাতির পিতাকে তারা সেভাবেই সম্মান করেন। কিন্তু আমাদের বাংলাদেশে সেই জায়গাটার ব্যত্যয় ঘটে। আর যার ফলাফল এবার কিন্তু ভোটের মাঠে জনগণ দিয়েছে। আপনারা বিএনপি বলে যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের দল, আবার তারা 22 জন জামাত শিবিরের লোকজনকে মনোনয়ন দিয়েছেন, যার মধ্যে 8 জন হচ্ছে প্রত্যক্ষভাবে যুদ্ধ অপরাধী এবং যুদ্ধ অপরাধীর ছেলে। তো আসলে মানে উপরে বলবেন দেশাত্মবোধের কথা, আর ভিতরে মনে করেন যারা দেশের ওই সময় 1971 সালে বিরোধিতা করেছে তাদের সাথে আতাত করে চলবেন। বাংলার মানুষ আসলে এখন এত আর বোকা না, বাংলার মানুষ এখন সবই বোঝে, যার রায় এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ দিয়েছে। ধন্যবাদ। আচ্ছা, আপনি যেটি বলছিলেন যে পরিবর্তনের সুবাতাস বইবে এবং সেজন্যই আসলে যে মন্ত্রিসভা, এই মন্ত্রিসভাটা আসলে গঠন করা হচ্ছে। এবং আমরাও দেখতে পাচ্ছি যে মন্ত্রিসভার সদস্য যারা রয়েছেন তারা বাসে করে স্মৃতিসৌধে গিয়ে ফুল দিলেন এবং আজকে টুঙ্গিপাড়ায় গিয়েছেন। তো আপনিও সেখানে আসলে গিয়েছেন, নিশ্চয়ই আপনি তাদের মুখে শুনেছেন আসলে তাদের অভিজ্ঞতাটা। এই অভিজ্ঞতার কথাটা আমরা শুনবো। আমরা নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পর। দর্শক থাকুন আমাদের সঙ্গে। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ এটি নিউজের নিয়মিত আয়োজন ইয়াং নাইট অনুষ্ঠানে। এবং আজকে আমরা কথা বলছি ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক শোভনের সঙ্গে। কথা বলছি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন এবং সমসাময়িক রাজনীতি এবং মন্ত্রিসভায় যে তরুণদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে এই বিষয়গুলো নিয়ে। এবং আপনারাও চাইলে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারেন এই অনুষ্ঠানে স্ক্রিনে দেখানো যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোনে ফোন করে। সোহন, আপনার কাছে বিরতিতে যাওয়ার আগে আমরা জানতে চাইছিলাম যে আপনি যে বলছিলেন যে পরিবর্তন যে সুবাতাস বইবে, এমন একটা ধারণা কিন্তু ইতিমধ্যে আমরা পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে মন্ত্রিসভার যারা সদস্যরা রয়েছেন তারা বাসে চড়ে, যেটা আমরা আসলে আগে কখনোই দেখিনি, বাসে চড়ে আজকে তারা টুঙ্গিপাড়ায় গেলেন। এবং আপনি বলছিলেন যে তাদের নানা অভিজ্ঞতাগুলো আপনারা শুনেছেন, একটু যদি আমাদের বলতেন। আসলে এই মন্ত্রিসভায় যাদেরকেই রাখা হয়েছে তারা কিন্তু সবাই কিন্তু খুব বিনয়ী এবং নম্র ভদ্র।
সবাই কিন্তু মানুষকে সেইভাবেই চিন্তা করেন যে আমি একজন সাধারণ মানুষ। তো আমাদের জননেত্রী শেখ হাসিনা উনি হয়তোবা এগুলো তো একদিনে না, উনি সবসময় অবজার্ভ করতেন, কারণ এই লোকগুলো তো অনেক দিন থেকে আমাদের দলের সাথে সম্পৃক্ত। জি তো এগুলো সব কিছু বিচার বিশ্লেষণ করেই তিনি দিয়েছেন। আর আজকে যে টুঙ্গিপাড়ায় গিয়েছিলেন, তো এটা আসলে কিন্তু অনেক সুন্দর সুশৃঙ্খল, মানুষ বুঝতেই পারেনি যে তারা কখন গেল। কোনো সেরকম হর্ন নাই, সাইরেন নাই, শুনশান পরিবেশে চুপচাপ কিন্তু সবাই কিন্তু চলে গিয়েছে। এবং আমিও গিয়েছিলাম ওই জায়গায়, যেহেতু দেশরত্ন শেখ হাসিনা যাচ্ছেন জি মাজার জিয়ারত করতে, এই কারণে। তো আসলে এই মন্ত্রিসভার সব সদস্যদেরকে আমি আসলে খুব উৎফুল্ল যে আমরা সত্যিকার অর্থে কিছু ভালো মানুষ পেয়েছি। এটাই, কারণ ভালো মানুষরাই পারে সমাজ বদলাতে, বাংলাদেশকে সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে। কারণ আপনার এর জন্য দরকার একটি ভালো মনের। তো বর্তমান মন্ত্রিসভার প্রত্যেকটা মানুষই একজন ভালো মানুষ এবং তাদের একটা সুন্দর মন আছে। নিঃসন্দেহে আমরাও চাই আসলে তারা যেন আমাদের এই বাংলাদেশটাকে নিয়ে আসলে তরুণ সমাজের যে স্বপ্ন এবং আমাদের প্রধানমন্ত্রীর যে স্বপ্ন সেই এবং স্বপ্ন আপনি দেখবেন যে আমাদের দেশরত্ন শেখ হাসিনা কিন্তু যে যে সেক্টরে অভিজ্ঞ তাকে কিন্তু সেই সেক্টরেই বসিয়েছেন। কিন্তু যে মনে করেন যে বাণিজ্য মন্ত্রী, তাকে তাকে কিন্তু ওই রকম লোককে বাণিজ্য মন্ত্রী বসিয়েছেন, যে এফবিসিসিআই এর সাবেক সভাপতি ছিলেন। আবার যাকে অর্থমন্ত্রী বানিয়েছেন সে এসএসসিএ পাশ করা। যে মনে করেন কৃষকের সন্তান, তাকে খাদ্যমন্ত্রী বানানো হয়েছে। তো এই জায়গাটায় ব্যবসা করার জায়গাটা থাকে না, কারণ যে কৃষকের সন্তান সে কৃষকের ঘামের মূল্যটা দিতে জানে, সে তখন ব্যবসা করবে না। গতকাল পত্রিকায় দেখেছি। তো এই জিনিসগুলো কিছু কিছু জিনিস আমাদের ডাক্তার দীপু মণি আপা, উনি একজন শিক্ষিকার সন্তান। তো তিনি আসলে বোঝেন মানুষ, এবং তিনি একজন ভালো দক্ষ বিতার্কিক ছিলেন বিতারিক ছিলেন, এবং তিনি একজন সত্যিকারের শিক্ষিত বলতে যা বোঝায়। তিনি কিন্তু অনেকগুলো ডিগ্রি নেওয়া, তিনি ঢাকা মেডিকেল থেকে পড়াশোনা করেছেন, তারপরে আইনের লন্ডন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি পড়াশোনা করেছেন। তো আসলে উনি হচ্ছেন অনেকগুলা সাবজেক্টে কিন্তু তিনি ডিগ্রি নিয়েছেন। এবং তার বাবা কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের কিন্তু সাধারণ সম্পাদক ছিলেন। তো এবং আরেকটি মজার বিষয় যে এই মন্ত্রিসভায় কিন্তু 20 থেকে 22 জন কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের সদস্য। তো তার মানে কি, বাংলাদেশ ছাত্রলীগ তারা আসলে কাজ করে, তারা দেশকে নিয়ে ভাবে। এবং এই যে ছাত্রলীগটা ছিলেন তারা কিন্তু আজকের ছাত্রলীগ না, তারা দেখা যাচ্ছে যে 20 বছর 30 বছর আগের থেকে ছাত্রলীগ করে আসছেন ধীরে ধীরে। তো এটাই আর কি। আচ্ছা, এই প্রশ্নটাই আপনার কাছে জানতে চাইবো যে তরুণ প্রজন্মের মধ্যে দেখা যায় যে রাজনীতি বিমুখতার একটা টেন্ডেন্সি আমরা দেখতে পাই। আসলে একজন তরুণ কেন আসলে এই রাজনীতি করবে? তরুণরা রাজনীতি থেকে বিমুখ না, রাজনীতি থেকে বিমুখ 2001 সাল থেকে 7 সাল ছিল, আমি এটা বলবো। তো কারণটা হচ্ছে ওই সময় তরুণরা যেহেতু বেশি আবেগী, তারা দুর্নীতি এগুলো পছন্দ করে না। কিন্তু 2001 সাল থেকে 7 সাল তারা যেভাবে দেখেছে যে মানুষ ক্ষমতাটাকে সর্বোচ্চ কত মাত্রায় ব্যবহার করতে পারে, এর জন্য তারা রাজনীতিটাকে খারাপ হিসেবে দেখেছে। কিন্তু আসলে রাজনীতি কিন্তু খারাপ জিনিস না। রাজনীতি মানে কিন্তু অর্থ উপার্জন করা না, রাজনীতি মানে নিজেকে সমৃদ্ধ করা না, রাজনীতি মানে হচ্ছে নিজেকে বিলিয়ে দিয়ে সমাজের উন্নতি করা, দেশকে উন্নত করা। তো আমরা যারা সেই তরুণ সমাজ, আমরা এখন কিন্তু রাজনীতিকে আকৃষ্ট হচ্ছি। আপনি দেখবেন যে আমাদের যে মহিবুল ইসলাম নওফেল চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আমাদের বারেট ল, উনি কিন্তু দেখা একজন তরুণ। তারপর আমাদের শেখ তন্ময় সাহেব, এগুলো কিন্তু আমাদের মাশরাফি বিন মুর্তজা, এগুলো কিন্তু তরুণ সমাজকে কিন্তু আকৃষ্ট করবে। এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগ, এবং আমাদের কিন্তু বয়সের ক্রাইটেরিয়া কিন্তু 29 বছর, তার মানে আমরাও তরুণ। এবং আমরা আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এবং প্রত্যেকটা কলেজে আমাদের কিন্তু ছাত্রলীগের কিন্তু কমিটি আছে, তার মানে আমাদের ছাত্রলীগের এখান থেকে নেতৃত্ব তৈরি হচ্ছে। তো কে বলছে নেতৃত্ব নেই? নেতৃত্ব সেখানে নেই, যেমন বিএনপি ছাত্রদল একটি সংগঠন আছে, যারা মনে করেন যে 50 বছর বয়স,
তো যাদের সন্তানের বয়স আমাদের সমতুল্য তারা নেতৃত্ব দিচ্ছে ছাত্র দলের, তো সেই জায়গাটায় তো তরুণদের তো রাজনীতিতে বিমুখ হবে ওই জায়গাটায়, এটাই আর কি বলছিলাম। ধন্যবাদ। ছাত্রলীগ বিভিন্ন সময় আমরা দেখি যে নেতিবাচক নানা সংবাদের শিরোনাম হয়। তো নেতিবাচক এই রাজনীতি থেকে বেরিয়ে এসে ছাত্রলীগ আসলে তাদের যে ঐতিহাসিক যে ইমেজ সেটা ফিরিয়ে আনতে কতটুকু সক্ষম হবে বলে মনে করেন? ছাত্রলীগ আসলে নেতিবাচক কোনো শিরোনাম হয় না, সেটা হচ্ছে কোনো ব্যক্তি তার অপকর্মের জন্য তার সে হয়। এখানে আপনি দলটা হচ্ছে একটা আদর্শ, সেই জায়গাটায় কোনো একটি লোক যদি কোনো অপকর্ম করে সেই দায় কিন্তু তার দলের না। সে হয়তো বা দলের একটা পদ পেতে পারে, একটা দলের জায়গা, কিন্তু তার ব্যক্তিগত জীবন এবং তার দলীয় জীবন দুইটি কিন্তু আলাদা। আর আমরা ছাত্রলীগ কে বলেছে আমরা কাজ করি না? আমাদের যে এই যে রোহিঙ্গা শিবির, সেখানে কিন্তু আমাদের বাংলাদেশ ছাত্রলীগের মেডিকেল ক্যাম্প আছেন, এবং যখন থেকে রোহিঙ্গারা আসা শুরু করেছে এবং আজ অবধি কিন্তু তারা কিন্তু স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। আমরা কিন্তু বিভিন্ন সময় যে বন্যার পরে যে রাস্তাগুলো বা ভেঙে যায় সেগুলো কিন্তু আমরা বাংলাদেশ ছাত্রলীগরা নিজেরা কিন্তু মাটি কেটে কিন্তু সেই রাস্তাগুলো বাদ দেওয়ার চেষ্টা করি। তারপরে আপনারা এবার কোরবানির ঈদে যে বজ্রগুলো হয়েছিল গন্ধ, সেগুলো কিন্তু চিটাগাঙে কিন্তু বা চিটাগাং জেলা ছাত্রলীগ তারা সেই এলাকার সব ময়লাগুলো পরিষ্কার করেছে। এগুলো বাংলাদেশ ছাত্রলীগের আসলে অনেক ভালো ভালো কাজ আছে। তো এগুলো হচ্ছে বিষয়। কিছু অল্প কিছু দোষের কারণে পুরা ব্যক্তির দোষের কারণে বাংলাদেশ ছাত্রলীগের ভাবমূর্তি আসলে নষ্ট হয়। বাংলাদেশ ছাত্রলীগ একটি ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ একটি দল, যারা 52 ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, 62 শিক্ষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধ। এক কথায় বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামের বাঁকে বাঁকে বাংলাদেশ ছাত্রলীগের অগ্রণী ভূমিকা ছিল। ধন্যবাদ। আমাদের সঙ্গে একজন দর্শক আছে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতির কাছে একটি কোশ্চেন হচ্ছে, এই ক্ষমতাসীন আওয়ামী লীগ টানা 3 বার ক্ষমতায় আছেন এবং ছাত্রলীগের বিগত যে কমিটিগুলো আছে এবং বর্তমান যে কমিটিটা সেটা দেশরত্ন শেখ হাসিনা দিয়েছেন আমরা জানি। তো তাদের বর্তমানে এই মন্ত্রিসভার সাথে কিভাবে তারা তাল মিলিয়ে এবং তাদের ইতিবাচক দিক কি থাকবে, নতুনত্ব কি থাকবে ছাত্রলীগের, এই বিষয়টা আমি ছাত্রলীগের সভাপতির কাছে জানতে চাচ্ছি। আসলে নতুনত্ব বলে কিছু নেই। আমরা দেশের জন্য কাজ করব, সেটা আমরা দেশের প্রয়োজনে যেগুলো আসে সেগুলো কাজ করব। আমাদের এখন দেশের একটি রাষ্ট্রযন্ত্র আছে। আমরা বাংলাদেশ ছাত্রলীগ একসময় দেশ সৃষ্টির জন্য আন্দোলন সংগ্রাম করে হাতে অস্ত্র তুলে নিয়েছিলাম। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এখন কিন্তু আমাদের সেই অস্ত্র ধরার সময় না, এখন আমাদের হচ্ছে কলম ধরার সময়। আমাদেরকে মেধাবী হতে হবে। আমরা এখন কিন্তু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ না। এই ডিজিটাল যুগে আমরা কিন্তু বিশ্ব এখন হাতের মুঠোয়। আমরা কিন্তু এখন প্রত্যেকটা দেশে পৃথিবীর কোথায় কি হচ্ছে সব খবরাখবর আমরা পাচ্ছি। আপনি এই যে ল্যাপটপ নিয়ে আছেন, এখানেই কিন্তু সারা বিশ্বটা আমরা পাচ্ছি। তো আমাদের তরুণদেরকে এ কারণে সবচেয়ে বেশি ইনফরমেটিভ হতে হবে। আমরা যত বেশি তথ্য সমৃদ্ধ হব তত বেশি আমরা এগুলো অ্যাপ্লাই করে আমাদের দেশের জন্য অর্জন বয়ে আনতে পারবো। আমরাও চাই আপনার এই প্রত্যাশা পূরণ হোক, এবং আমরাও চাই তরুণ প্রজন্ম যারা রয়েছেন তারা আসলে সেভাবেই নিজেকে গড়ে তুলবেন, যেভাবে নিজেদেরকে গড়ে তুললে আমরা আসলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং নতুন যে মন্ত্রিসভা হয়েছে, তরুণ নেতৃত্ব যারা রয়েছেন তারা আরও এগিয়ে আসবেন এবং তারা দেশের জন্য এমন কিছু উপহার দেবেন যার মধ্য দিয়ে আসলে আমাদের যেই স্বপ্ন সেই স্বপ্ন অনেকাংশেই পূরণ হবে। এবং সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এই অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা যারা এতক্ষণ সামনে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামীতে আবারও অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো তরুণদের চোখে বাংলাদেশকে দেখার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং অবশ্যই থাকুন এটিএন নিউজের সঙ্গে। শুভরাত্রি।